হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ ভার্বস এটির উপর একটি সেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের 2024 সালের ইংরেজির দ্বিতীয় পত্র পরীক্ষা খুবই সন্নিকটে। আমরা সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি। আমি একটি প্রশ্ন আমি এখানে সিলেকশন দিয়েছি। আমরা এই প্রশ্নটি থেকে যত রকমের গ্রামার আছে, রাইট ফর্ম অফ ভার্বস আছে, কেন ব্যবহার করা হয়, সমস্ত জিনিসগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে, আমরা পর্যায়ক্রমে ইংরেজির উপর, বিশেষ করে আমরা জানি যে আমাদের 2024 সালে সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে। বিগত সালের সিলেবাসের সাথে এটার মিল নাই। আমাদের এখন দুটো প্যারাগ্রাফ লিখতে হয়, আর আমাদের এখানে সিনোনিমস অ্যান্টোনিমস চলে এসেছে। তারপর রাইট ফর্ম অফ ভার্বস আছে, গ্রামারের ভিতরে অনেক কিছু পরিবর্তন এসেছে। তো আমরা যে অংশগুলো নতুন নতুন এসেছে সেগুলো কিভাবে লিখতে হয় সেটার উপর একটি আমরা সেশন দিব ইনশাল্লাহ। এই ক্লাসের পরপরই আমরা দিব, যাতে একটা শর্ট মুহূর্তের একটা প্রস্তুতি হয়। তা আমরা আশা করি আজকের যে ক্লাসটি, যদিও একটা ক্লাসে আসলে সমস্ত প্রিপারেশনকে কমপ্লিট করা যায় না, বাট তারপরও মূল বেসিক জিনিসগুলো শিখতে পারলে যে কোনো অ্যাঙ্গেল থেকেই প্রশ্ন আসুক না কেন অ্যান্সার করা যায়। তো আমরা সেটার আঙ্গিকেই আমরা একটা প্রশ্ন আজকে নিয়েছি। বরিশাল বোর্ড 2017 সালে প্রশ্নটি একবার এসেছিল। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের, যে আমি কীভাবে সঠিকভাবে রাইট ফর্ম অফ ভার্বস করব। এখানে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আমরা অনেক কিছুই জানতে হয়। গ্রামারের বেসিক জানতে হয়, ভয়েস ন্যারেশন, এগুলো নিয়ে জানতে হয়। রাইট ফর্ম অফ ভার্বস কখন বসে, কীভাবে বসাইতে হবে, কোনটার ক্ষেত্রে কখন বসাইতে হবে, এই জিনিসগুলো কিন্তু চলে আসে। সেটার আঙ্গিকেই আমরা আজকে এই প্রশ্নটা সলভ করব। এখানে বলা আছে, আমরা যদি একটু পড়ি, রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যাজ পার সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। অর্থাৎ যদি সেখানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এই অনুসারে আমরা ভার্বকে রিপ্লেস করব। এখানে কতগুলো ভার্ব দেওয়া আছে, আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, এখানে 10টি শূন্যস্থান দেওয়া আছে। অ্যাট ফার্স্ট উইল হ্যাভ টু নোটিস দ্যাট এখানে যে শূন্যস্থানে আছে, দিস ইজ বি দেওয়া আছে, দিস ইজ পলিউট দেওয়া আছে, দিস ইজ ডো দেওয়া আছে, দিস ইজ কন্টামিনেট দেওয়া আছে, দিস ইজ বার্ন দেওয়া আছে, দিস ইজ হ্যাপেন দেওয়া আছে, দিস ইজ বার্ন দেওয়া আছে, আবার বার্ন দেওয়া আছে, হোল্ড দেওয়া আছে, চেক দেওয়া আছে, অ্যান্ড সাপার দেওয়া আছে। সুতরাং আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, ইফ ইউ নোটিস দ্য কোয়েশ্চেন ভেরি কেয়ারফুলি, we'll find that the fill in the gaps enclosed by any kind of verbs, nothing else, not any kind of participle without verb। এখানে যেই fill in the gaps টা দেওয়া আছে, এখানে শুধুমাত্র ভার্ব দেওয়া আছে, অন্য কোনো পার্টিসিপেস নেই, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু নেই। সুতরাং আমাকে যেহেতু বলা আছে যে কারেক্ট ফর্ম অফ ভার্বস অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস একই, আমি যদি ইফ উই interchange or exchange this term right form of verbs, that's also correct, right form of verbs, this is correct form of verbs, একই কথা। সুতরাং এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এখানে আমার সঠিক ভার্বটা বসাতে হবে। তাহলে প্রশ্ন হলো, স্যার ভার্ব তো দেওয়াই আছে, তাহলে আবার ভার্ব কিভাবে সঠিক করব? ভার্ব তো দেওয়াই আছে, সেখানে কিভাবে আমি সঠিক করব সেটাই হচ্ছে আমার এই অংশের আলোচ্য বিষয়। যেমন কোনো ভার্বকে আমি কোনো ভার্বের সাথে আমি আইনজি যুক্ত করে দিব, দ্যাট মিনস প্রেজেন্ট পার্টিসিপল করে দিব। কোথাও আমি পারফেক্ট পার্টিসিপল করব, হ্যাভ প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত করে দিব। ওকে, কোথাও আমি কি করব, এটাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিব। কোথাও আমি মূল ভার্বের সাথে অ্যাজ যুক্ত করে দিব। কোথাও আমি এটাকে পাস্ট ফর্মে নিয়ে যাব। কোথাও আমি উইল, শ্যাল এগুলো যুক্ত করে ভার্ব বসাবো। অর্থাৎ বাক্যের বিভিন্ন প্যাটার্ন আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য আমাকে জানতে হবে গ্রামার। এই কারণে এটাকে বলা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। ভার্বের কোন রূপটা হবে সেটাকে আমি আইডেন্টিফাই করব। সো আমরা শুরু করে দিই। এই জন্য জানতে হবে প্রথমে এটার নাম কেন রাইট ফর্ম অফ ভার্ব হলো। এখানে আমাদের যে ফিল ইন দ্য ব্যাটস 10টা দেওয়া আছে, এখানে ভার্ব ছাড়া অন্য কিছু নেই। ফার্স্ট অফ অল এখানে দেওয়া আছে বি মানে হচ্ছে আমার এখানে টু বি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা যদি একটু সিম্পলিফাই করি, দ্যাট ইজ অ্যাম, ইজ, আর। অ্যাম এবং ইজের পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়ার। এই পাস্ট হচ্ছে আমার টু বি ভার্ব।
সুতরাং আমি যদি বলি এয়ার ড্যাশ বি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এয়ার ড্যাশ বি অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। সুতরাং এখানে বসবে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আমার বি ভার্ব বসবে হচ্ছে ইজ, নাথিং এলস। এখানে বসবে হচ্ছে ইজ। তাহলে এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, এটা হয়ে গেল। অর্থাৎ এয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং ড্যাশ ইন মেনি ওয়েজ। এটা হচ্ছে আমার একটা ভয়েস সেন্স, বাট এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কীভাবে আমরা যদি দেখি এটা প্যাসিভ ভয়েস কীভাবে হলো, বাট বাদ দিই, ইট সাবজেক্ট ইজ হচ্ছে টু বি ভার্ভ, তাহলে সাবজেক্ট প্লাস টু বি ভার্ভ, দেন হচ্ছে বিইং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমার ভয়েস সেন্স। তাহলে ইট ইজ বিইং, দেন আমরা জানি সাবজেক্ট আছে, ভার্ব আছে, ভার্বের সাথে যদি আবার বিইং যুক্ত হয় তাহলে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা ভয়েস সেন্স করি, এবং সেক্ষেত্রে আমরা কী করি, যে মূল ভার্বটা আছে সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দেই। তাহলে বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিইং, দ্যাটস উইল বি, এখানে এটা হবে পলিউটেড, polluted but it is constantly being polluted in many ways. এটা বিভিন্ন উপায়ে দূষিত হচ্ছে। এখানে প্রশ্নটা হচ্ছে এই যে কনস্ট্যান্টলি, এটা কোন পাস্ট স্পিচ, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এবং এইটা কীভাবে অ্যাডভার্ব, হাউ ইউ উইল find out that it is an adverb, there is a rule, there lies a rule to identify that verb. অ্যাডভার্বগুলো সাধারণত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই দুটোর মাঝখানে বসে। হিয়ার ইজ অক্সিলারি ভার্ব অ্যান্ড পলিউট ইজ প্রিন্সিপাল ভার্ব, এই দুটোর মাঝখানে বসেছে, দিস ইজ অ্যাডভার্ব। তাহলে বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন মেনি ওয়েজ, মেনি যেহেতু প্লুরাল নাম্বার এজন্য ওয়ের পরে তার প্লুরাল ফর্ম হয়েছে, অ্যাজ যুক্ত করে প্লুরাল করা হয়েছে। বাট ইট ইজ কনস্ট্যান্টলি বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। দেন we make fire to cook food and dash many words. We make fire, আমরা আগুন ব্যবহার করি বা আগুনকে কাজে লাগাই টু কুক ফুড, রান্না করার জন্য, অ্যান্ড যেহেতু এখানে অ্যান্ড যুক্ত করা হয়েছে তাহলে এটা হচ্ছে উই মেক ফায়ার, টুর পরে এখানে ভার্ব আছে, ওকে, টু ভার্ব। আমরা যদি একটু খেয়াল করি, দ্যাট ইজ টু কুক, ওকে, টু কুক ফুড অ্যান্ড ড্যাশ, ওকে। এখানে ব্যাপার করছে এখানে কি বসবে, ডো, ডাজ, ডিড অর ডুইং, বাট নোটিস দ্যাট টু প্লাস ভার্ভ হিয়ার, টু কুক অ্যান্ড টু কুক ফুড, অ্যান্ড যেহেতু অ্যান্ড বলা আছে, অ্যান্ড দিয়ে এই টুটা আবার এখানে রিপিট হবে, অর্থাৎ টু, তাহলে টু কুক ফুড টু ডো। তো আমি যেহেতু একবার টু লিখে ফেলেছি, এই টু বোথ আর কমন, একবার লিখলেই হয়, পরের বারে লিখতে হয় না, ধরে নিতে হবে এই টুটা এখানেও আছে। তাহলে টু এর পরে যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ ভার্ব ওয়ান বসে, সুতরাং এখানে টু কুক যদি হয়ে থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1, এখানেও হবে V1, অর্থাৎ দ্যাটস উইল বি হবে উই মেক ফায়ার টু কুক ফুড অ্যান্ড ডো, নাথিং এলস, অর্থাৎ টু ডো মেনি ওয়ার্ড, শুধু হবে এখানে হবে ডো। এই ওকে, আমি আশা করি সবাই এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছে। এটা একটা কম্বাইন্ড ফর্ম স্ট্রাকচার, টুটাকে এখানে হিডেন করে দেওয়া আছে, টু ইজ কমন, বিফোর দ্য টু অলসো টু ইজ কমন, এখানেও আছে। দ্য ফায়ার ইমিটস স্মোক হুইস, ওকে, দি ফায়ার ইমিটস নিঃসরণ করছে, আগুন নিঃসরণ করছে, স্মোক ধোঁয়া, ওকে, হুইচ ড্যাশ এয়ার। আমি সুন্দর একটা স্ট্রাকচার এটা ব্যবহার করতেছি, একটু বুঝাই দিচ্ছি যে এটা কী হবে। দ্য ফায়ার emits, EMITS, emits smoke, SMOK, smoke which dash air। ভালো মতো খেয়াল করতে হবে, এখানে ভার্বটা দেওয়া আছে কন্টামিনেট, মানে আমি ইউজ করব রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে দি ফায়ার ইমিটস স্মোক, হুইজের পূর্বে একটা ভার্ব আছে, হুইজের পূর্বে একটা নাউন প্রোনাউন আছে, দিস ইজ নাউন, এটা হচ্ছে আমার এখানে নাউন, বাট এখানে প্রনাউনও থাকতে পারে, ওকে, স্মোকটা হচ্ছে আমার এখানে নাউন। তাহলে এই যে এখানে দ্য ফায়ার ইমিটস, এটা হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব,
আর এটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে এই যে ভার্বের পূর্বে যেহেতু একটা অবজেক্ট আছে, তাহলে এই ভার্বকে আমি বলবো ট্রান্সিটিভ ভার্ব, দ্যাট ইজ ভিটি। তাহলে দ্য ফায়ার ইমিটস স্মোক হুইচ ড্যাশ ইয়ার, যেহেতু হুইচটা হচ্ছে আমার এখানে রিলেটিভ প্রোনাউন, কারণ এই স্মোকের পরিবর্তে বসেছে, তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে থাকে সেই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। সুতরাং এই যে স্মোক, এই স্মোকের নতুন নাম হলো এখানে অ্যান্টিসিডেন্ট, মনে রাখতে হবে এটার নতুন নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে সে নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে দি ফায়ার ইমিটস স্মোক, এইবার ভার্ব যখন আমি বসাবো, এই ভার্বটা বসবে হচ্ছে আমার এখানে ভার্বটা বসবে স্মোক অনুসারে। ওকে, এখানে ভার্বটা বসবে আমার হচ্ছে স্মোক অনুসারে। তাহলে স্মোকটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট, সরি অবজেক্ট। তাহলে দি ফায়ার ইমিটস স্মোক হুইচ, যেহেতু এইটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে হুইচ দ্বারা পরবর্তী যে ভার্বটা বসাবো সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে এটা হবে কন্টামিনেট হওয়ার কথা, কিন্তু এখানে স্মোকটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এটার সাথে হয়ে যাবে কন্টামিনেটস। সুতরাং পাওয়া গেল দ্য ফায়ার ইমিটস স্মোক হুইচ কন্টামিনেটস এয়ার। ওকে, কেন হলো? কারণ এই হুইচের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আছে সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এখানে আছে হচ্ছে ইমিটসটা হচ্ছে আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর জন্য অ্যাস যুক্ত হয়েছে। যদি এটা প্রেজেন্ট ফর্মে হয় এটা প্রেজেন্ট ফর্মে হবে, বাট যদি এরকম হতো দি ফায়ার ইমিটেড স্মোক হুইচ, তখন হয়ে যেত, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তখন এটা হয়ে যেত কন্টামিনেটেড এয়ার। ওকে, অ্যানালজি অফ ভার্ব আমরা তাহলে এটা লিখতে পারি। সুতরাং দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, contaminates. Vehicles pollute air to great extents by dash fuel. যানবাহনগুলো চরম মাত্রায় বায়ু দূষণ করে কিসের মাধ্যমে? জ্বালানি পোড়ানোর মাধ্যমে। তাহলে এখানে দেওয়া আছে বাই বার্ন, এখানে বাইয়ের পরে একটা ভার্ব দেওয়া আছে। আমরা জানি সাধারণত যেমন বাই প্লাস জিরান্ট হয়, ওকে, তারপরে আছে উইদাউট প্লাস জিরান্ট, ইন প্লাস জিরান্ট, এরকম হতে পারে। তাহলে সেখানে আছে যেহেতু বাই প্লাস ভার্ব, তাহলে আমরা জানি জিরান্ট হচ্ছে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করা, যেহেতু বাইয়ের পরে ভার্ব আসতেছে সুতরাং এটার সাথে হবে বাই বার্নিং। তাহলে হচ্ছে ভেহিক্যালস পলিউট এয়ার টু গ্রেট এক্সটেন্টস বাই বার্নিং ফুয়েল, জ্বালানি পোড়ানোর মাধ্যমে যানবাহনগুলো বায়ুকে চরম মাত্রায় দূষিত করছে, পলিউট করছে। এয়ার পলিউশন অলসো ড্যাশ হোয়েন কোয়েল অ্যান্ড ওয়েল ড্যাশ বার্ন। তাহলে এখানে বলা আছে এয়ার পলিউশন দিস ইজ সাবজেক্ট অ্যান্ড অলসো দ্যাট ইজ নো এনি কাইন্ড অফ ভার্ব, এখানে কোনো ভার্ব দেওয়া নাই। যদি এখানে কোনো টু বি ভার্ব থাকতো, ইজ অথবা আর থাকতো, তাহলে এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে দিতাম, সেটা আমাদের হয়ে যেত হচ্ছে হ্যাপেন্ড। তাহলে এয়ার পলিউশন ইজ অলসো হ্যাপেন্ড হইতো, বাট যেহেতু এরকম কোনো কিছু নাই, তাহলে আমাকে দেখতে হবে পরবর্তী যে ক্লজটা আছে সেটা কোন ফর্মে আছে, ইজ ইট পাস্ট টেন্স অর ইজ ইট প্রেজেন্ট টেন্স। বাট এখানে হোয়েন আছে না হোয়াইল আছে সেটা আবার খেয়াল রাখতে হবে। হোয়েন এবং হোয়াইলের ব্যবহারটা একটা স্ট্রাকচার আছে, অর্থাৎ একই সঙ্গে যখন দুটো কাজ হয় তখন আমরা ব্যবহার করি হোয়াইল, একটা কাজ শেষের পর যখন আরেকটা কাজ শুরু হয় তখন আমরা ব্যবহার করি হচ্ছে হোয়েন। তাহলে বলা আছে এয়ার পলিউশন অলসো হ্যাপেন হোয়েন কোয়েল অ্যান্ড ওয়েল, অর্থাৎ যখন কয়লা এবং তেল পোড়ানো হয়, তাহলে কয়লা এবং তেল দে আর নট বার্নিং স্পন্টেনিয়াসলি অর অটোমেটিক্যালি, তারা স্বতঃস্ফূর্তভাবে পুড়ে না। সামবডি অর সামওয়ান বার্নস দিস টু টাইপস অফ ফুয়েল, এই দুই ধরনের জ্বালানিকে কেউ পুরায়, সুতরাং দিস টার্ম ইজ প্যাসিভ ফর্ম। অর্থাৎ হোয়েন কয়েল অ্যান্ড ওয়েল, যেহেতু কয়েল অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দিস ইজ নাউন, ওয়েল অলসো নাউন, সুতরাং একটা কম্পাউন্ড নাউন, এটা প্লুরাল ফর্ম হয়ে গেছে। তাহলে হোয়েন কয়েল অ্যান্ড ওয়েল, তাহলে এটা হবে আর, বার্নের পাস্ট পার্টিসিপল হচ্ছে বার্নড, ওকে, আর বার্নড, BURNT, বার্ন। তাহলে এয়ার পলিউশন অলসো ড্যাশ হোয়েন কয়েল অ্যান্ড ওয়েল আর বার্নড। দেন এটাকে আমরা আগে নিয়ে আসি, হোয়েন কয়েল অ্যান্ড ওয়েল আর বার্নড এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স। কেন হ্যাপেন্স হবে? যেহেতু এয়ার পলিউশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
এবং এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমি লিখেছি, সুতরাং এখানে হবে হ্যাপেন্স। এখানে যদি পাস্ট টেন্স হইতো দ্যাট উইল বি হ্যাপেন্ড হইতো, যেহেতু এখানে এটা আমার আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে আমি লিখবো হ্যাপেন্স। তাহলে এয়ার পলিউশন অলসো হ্যাপেন্স হোয়েন কোয়েল অ্যান্ড ওয়েল আর বার্নড, ওটা প্যাসিভ ফর্মে লিখতে হবে। দেন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি, ক্যানের পরে বি দেওয়া আছে, সুতরাং এটা প্যাসিভ ফর্ম। আমরা জানি ক্যান বি, মে বি, উইল বি, শ্যাল বি, এই ফর্মে যদি থাকে এদের পর যখন ভার্ব আসে সে ভার্বটার পাস্ট পার্টিসিপল অথবা বি থ্রি রূপটা হয়। তাহলে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ক্যান বি হোল্ড, ওকে, হোল্ড প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে আমার হেল্ড। তাহলে এখানে হয়ে যাবে ক্যান বি হেল্ড, পাস্ট পার্টিসিপল হচ্ছে আমার হেল্ড। রেসপন্সিবল ফর, রেসপন্সিবল পর প্রিপোজিশন পর বসে, মনে রাখতে হবে এই রেসপন্সিবলের পর প্রিপোজিশন ফর বসে। দিস পলিউশন, ইট ইজ হাই টাইম, ওকে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ চেক এয়ার পলিউশন। আমরা জানি ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, এরপরে যখন ভার্ব আসবে অথবা যে স্ট্রাকচারে যে ক্লজটা আসবে সেই ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং ইট ইজ হাই টাইম উই, এটা পাস্ট টেন্স করতে হবে, চেকড, CHECKED, চেকড এয়ার পলিউশন। আদারওয়াইজ উই ড্যাশ এ লট, আদারওয়াইজ যেহেতু উই হচ্ছে 5% প্লুরাল নাম্বার, সুতরাং এখানে ভার্ব যা আছে তাই থাকবে, দ্যাট উইল বি সাফার। এই হচ্ছে আমরা যদি এরকম করে দিতে পারি তাহলে আমরা এই অংশে 10-এ 10 অর্থাৎ 10টা প্রশ্ন, 10টা শূন্যস্থান সঠিকভাবে করতে পারলে আমরা এখান থেকে পাস পাবো। আমরা আরও নেক্সট ক্লাসে আরও কয়েকটা প্রবলেম সলভ করে দিব। আজ এখানেই সমাপ্ত। আল্লাহ হাফিজ।